আকাশবাণী শিলচর। কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস সংক্রমণে সমগ্র বিশ্ব আজ শঙ্কিত। ভারতবর্ষেও তার ব্যাপক প্রভাব পড়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সমগ্র দেশে লকডাউন চলছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিটি রাজ্যেও পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। এখন শুনুন বরাক উপত্যকায় করোনা ভাইরাস নিয়ে একটি প্রতিবেদন। বুধবার শিলচর মেডিকেলে নতুন করে কোভিড-19 আক্রান্ত কোনো রোগীকে ভর্তি করা হয়নি। এখন পর্যন্ত মোট 436 জনের স্যাম্পল টেস্ট করা হয়েছে। এর মধ্যে 433টি রিপোর্ট নেগেটিভ এসেছে। শিলচর মেডিকেলে কোভিড-19 ভাইরাস রোগে আক্রান্ত রোগীদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডক্টর ভাস্কর গুপ্তের সঙ্গে। আজকে আমাদের শিলচর মেডিকেল কলেজে দুজন পেশেন্টকে স্ক্রিন করা হয়েছে, আর এখন অবধি আমাদের টোটাল স্ক্রিনিং হয়েছে 1099। আর আজকে আমাদের স্যাম্পল কালেক্ট হয়েছে 5 জনের, আর এখন অবধি টোটাল স্যাম্পল কালেক্ট হয়েছে আমাদের 436। তো এর ভিতরে আমাদের 3টেই পজিটিভ এসছে, বাকি সবগুলা নেগেটিভ স্যাম্পল। আর কয়েকটা টেস্ট আমাদের অল্প কয়েকটা টেস্ট রান হচ্ছে এখন, এটা রিপোর্টটা বিকেলবেলা আসবে। 12 রান হচ্ছে। আর আমাদের আইসোলেশন ব্লকে এখন কোনো পেশেন্ট নেই। আর দুজন পেশেন্ট যারা আছেন কোভিড পজিটিভ, ওরা কোভিড ওয়ার্ডেই আছেন। তো ওদের অবস্থা মোটামুটি ভালোই আছে, স্থিতিশীল। জামালউদ্দিন যিনি 1 নম্বর পেশেন্ট, ওনার তো ব্লাডে একটু প্রবলেম আছে, ব্লাড ক্যান্সার। আদারওয়াইজ ওনার ডায়াবেটিস বা আদার প্রবলেমগুলো মোটামুটি স্টেবলই আছে। তো ওনাদের যে রিপোর্ট পাঠানো হয়েছিল ওটা কালকে আমাদের এখান থেকে গেছিল, একটা গুয়াহাটি আর একটা ডিব্রুগড়। তো এখন অবধি আমাদের কাছে অফিসিয়ালি ওটা রিपोर्ट এখনো আসে নাই। तो आसार पड़े देखे व्यवस्था नेওয়া হবে। एक रीज़न होगा शायद उनका कैंसर है ना, ब्लड कैंसर, दिस मे बी वन ऑफ द रीज़न फॉर नॉट बिकमिंग नेगेटिव। যার জন্য হেলথ মিনিস্টারে আমাদের একটা ভিডিও কনফারেন্স হয়েছিল, তো ওইটাতে মানে ডিসিশন নেওয়া হয়েছিল যে 3 স্যাম্পল উইল বি সেন্ট in 3 different places like Silchar, Guwahati and Dibrugarh। ICMR lab আছে ওইখানে লাহোয়াল। तो ওইগুলো জাস্ট টেলি করার জন্য, টু কম্পেয়ার। नहीं हुआ है। हम लोग का यह तो आसपास का आता है, पहले मिजोरम से आता था, अभी वो लोग कर रहता है। हम लोग का मतलब कछार, करीमगंज, हाइलाकांदी प्लस डिमा हसाओ डिस्ट्रिक्ट से आता है, और स्टार्टिंग में कुछ सैंपल त्रिपुरा से भी आया है। अभी तो इसको मॉर्बिडिटीज কারণ ওনার যেহেতু ব্লাড ক্যান্সার আছে প্লাস ডায়াবেটিস আছে, এই জন্য ওনার টাইমটা বেশি নিচ্ছে। কারণ ভাইরাল ডিজিজে বডির ইমিউনিটির সাথে অনেক সম্পর্ক আছে। যাদের ইমিউনিটিটা ভালো থাকে এদের তো কোভিড হলে কোনো প্রবলেমই হয় না। যেরকম ইয়ং এজ, ইয়ং অ্যাডাল্ট, ওদের খুব একটা প্রবলেম হয় না। মাত্র 15 to 20% পেশেন্টেরই প্রবলেম হয় কোভিড ইনফেকশন হলে। তো কাদের হয়? যাদের বয়স বেশি বা যাদের কোমরবিডিটিস আছে, যেরকম ডায়াবেটিস, প্রেশার বা ক্রনিক কিডনি ডিজিজ আছে, অক্সিলারি ডিজিজেস কোমরবিডিটি বলি, ওইগুলো থাকলে পেশেন্টের মানে ইমিউন সিস্টেমটা একটু উইক থাকে, তো যার জন্য রিকভারি হতে টাইমটা বেশি লাগে। যেগুলো কি আমাদের 3টা ডিস্ট্রিক্টে ডায়াগনোসিস আছে না, প্রাইমারি কন্ট্যাক্ট, সেকেন্ডারি কন্ট্যাক্ট, এগুলো দিয়ে আছে। প্লাস এখন যেরকম আরেকটা আমি আউট অফ রেকর্ড বলছি, যেরকম আমাদের হসপিটালে ডিউটি করেছে হোমগার্ড। হোমগার্ড 4 জন তো বাইরে থেকেই ডিউটি করেছে। তো ওদের এখন মানে হয়ে গেছে যে ওদেরও টেস্ট করাতে লাগে, এরকম আর কি। তো আমরা কোনো রিস্ক নিচ্ছি না। প্লাস এখন যেটা আরেকটা প্র্যাকটিক্যাল প্রবলেম আমরা যেটা ফিল করছি, যেরকম বাইরে যেরকম নার্সিংহোম বা অন্য কোনো মানে যে কোনো অপারেশন করবে, ইলেকটিভ সার্জারি, ওরা এখন কেস পাঠিয়ে দিচ্ছে শিলচর মেডিকেল কলেজে জাস্ট টু রুল আউট কোভিড। কিন্তু আমাদের তো কোভিড টেস্টিংয়ের কিছু ক্রাইটেরিয়া আছে, যেরকম ট্রাভেলিং হিস্ট্রি লাগবে বা পেশেন্টের সাইন সিমটম লাগবে। তো ওইটা নিয়ে একটা আমাদের কাছে কোনো গাইডলাইন নাই যে যে কেউই নিয়ে আসবে মানে কোভিড টেস্ট করাতে লাগে আর ওর করাতে লাগবে, এরকম কিছু গাইডলাইন এখন অবধি আমাদের কাছে আসেনি সরকারের তরফ থেকে। কিন্তু এটা একটু প্রবলেম হচ্ছে এখন, পার্টিকুলারলি কেউ সিজারিয়ান অপারেশন হবে বা ইভেন অর্থোপেডিক অপারেশন হবে, ওরাও বিফোর ডুইং সার্জারি ওরাও মানে পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দিচ্ছে কি না পেশেন্টের কোনো সিমটম নাই, যে জাস্ট ওয়ান্ট টু রুল আউট কোভিড। তো এরকম মাঝখানে হয়েছে, পুলিশে কোন কালপ্রিট ধরেছে, হ্যাঁ, ফিউ ডেজ ব্যাক। তো ওকে কাস্টডিতে ঢুকাবে, এর আগেও বলে কোভিড টেস্ট করতে লাগে। আচ্ছা, মানে ইট ইজ এফেক্টিং। এটাতে কি হচ্ছে, রিয়েল পেশেন্ট যারা অনেক সময় ডাইভার্ট হয়ে যেতে পারে, বিকজ দিস ইজ অ্যান এক্সট্রা লোড গিভেন টু আস, and most of the occasion these are not necessary and not indicated also।
কোনো জায়গায় এরকম ম্যান্ডেটরি দেখা নাই যে কোনো ইলেকট্রিভ সার্জারির আগেই কোভিড টেস্ট করাতে লাগবে। সরকারি হসপিটালে তো কিছু গাইডলাইন্স আছে না, আইসিএমআর গাইডলাইন সেট আপ করে দিয়েছে যে ফলোইং ক্রাইটেরিয়া হ্যাজ টু বি ফুলফিল বিফোর পারফর্মিং দ্য কোভিড টেস্ট। কারণ যে কেউ আসলো যে আমার কোভিড টেস্ট করাতে লাগে এরকম অবস্থায় তো আমরা নেই, কারণ আমাদের রিসোর্স ইজ লিমিটেড। তাহলে কি হবে, অনেক সময় আমাদের রিয়েল পেশেন্ট উই মে মিস বাই দিস ওয়ে। ক্লিনিক্যাল সাইন সিমটম থাকে তাইলে করার পসিবিলিটিস আছে, আদারওয়াইজ যায় মানে যেই আসবে সবই টেস্ট করাতে, এটা তো মানে একটা সলিউশন হবে না। তো কাছাড় জেলার বরখোলা সমষ্টির পেলাডহর গ্রামের বাসিন্দা সাজিবুর রহমান, যিনি কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে শিলচর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন, বর্তমানে ওই গ্রামের 2500 পরিবারের লোকদের তীক্ষ্ণ নজরদারি রাখছে জেলা স্বাস্থ্য বিভাগ। কেননা কন্টেইনমেন্ট জোনে থাকা ওই গ্রামের লোকদের প্রতিদিন শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসনের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী। কাছাড় জেলায় আজকের দিনে 20 জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে এবং 3018 জন কোয়ারেন্টাইনে আছেন। এখন 3018। এখন আমাদের যেটা মেইন ফোকাস সেটা হলো যে আমাদের কাছাড় জেলায় যে একটা পজিটিভ কেস আছে সাজিবুর রহমান, তার বাড়ির আশপাশ আমরা কন্টেনমেন্ট জোন করেছি। তো অ্যারাউন্ড 2500 লোক, 2500 পরিবার আছে সেই কন্টেনমেন্ট জোনে। তো সেই 2500 পরিবার যে আছে, পরিবারের গিয়ে আমাদের এখানে প্রায় 12 থেকে 15টা টিম আছে, সার্ভেলেন্স টিম, তাদেরকে ডেইলি ভিজিট করছে এবং তাদের কেস হিস্ট্রি নিচ্ছে যে যদি কোনো কারোর কোনো ধরনের সিমটম দেখা দেয়, ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটম বা হঠাৎ করে শ্বাসকষ্ট বা এই ধরনের কিছু যদি দেখা দেয়, আমরা সঙ্গে সঙ্গে টেক আপ করব। তো সেটাতে আমাদের একটা মেজর কাজ চলছে। আর বাকি যেগুলো কোয়ারেন্টাইন, যারা কোয়ারেন্টাইন মুক্ত হয়েছেন 14 দিনের পরে, তাদেরকে আমরা ক্লোজ অবজারভেশনে রাখছি টাইম টু টাইম, অন ডেইলি বেসিস অর এভরি অল্টারনেট ডে আমাদের টিম গিয়ে ভিজিট করছে, তাদের কেস হিস্ট্রি নিচ্ছে। তো সেটাই, যদি নতুন কোনো কেস না আসে আমরা যথেষ্ট সচেষ্ট আছি যে সিচুয়েশন কন্ট্রোলে এসে যাবে। মেঘালয়ের যে 6টা কেস পজিটিভ বেরিয়েছে, সেজন্য আমরা সজাগ আছি। আমরা খেয়াল রাখছি যে যদিও ইন্টারস্টেট বর্ডার পুরোপুরি ক্লোজ আছে, কিন্তু প্রত্যেকটা ইন্টারস্টেট বর্ডারে কিন্তু এখনও আমাদের টিম মজুদ আছে 24 ঘন্টা। যে যদি কেউ গভর্নমেন্ট থেকে পাস নিয়ে ঢুকে পড়ে, তাদেরকেও আমরা স্ক্রিন করে তাদেরকে যদি দরকার পড়ে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা বা তাদের হোয়ার অ্যাবাউটস আমরা লক্ষ্য রাখার আমরা ব্যবস্থা করছি। বিকজ উই হ্যাভ 24 hours মেডিকেল টিম consisting of doctors, paramedical staffs deputed at each and every interstate border. ওকে, যদি কেউ হাফলং হয়ে চলে আসে, বরখোলার পাশে আমরা একটা টিম রেখেছি যাতে যদি কেউ আসে তাদেরকে এটলিস্ট তাদের হিস্ট্রি ঢুকার চান্স আছে। ऑल पॉसिबल। हाँ, यदि तो आसाम ही है ना, आसाम है, लेकिन हो सकता है कि कोई गुवाहाटी होकर इधर से घुस जाए, क्योंकि मेघालय बॉर्डर क्लोज है। मेघालय में कर्फ्यू चल रहा है, হ্যাঁ, মেঘালয় কারফিউ চলছে, তো হতে পারে যদি ওদিকে চলে আসে। সো যেদিকে মানে এন্ট্রির ইয়ে আছে, উই হ্যাভ ক্যাপ টিম। লালাপুর অলসো, লালাপুর, দিগরখাল, কেউ আমাদের নজর এড়িয়ে ডিস্ট্রিক্টে ঢুকতে পারবে না। একজন ব্যক্তি যখন আক্রান্ত হয়, কয়েকদিনের ভিতরে ও কার বাড়িতে গেছে সবকিছু হিস্ট্রি আমাদের পাওয়া সম্ভব না। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট যেটা গাইডলাইন আছে, গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী আমরা একটা কন্টেইনমেন্ট জোন বানিয়েছি। কত কিলোমিটার? অ্যারাউন্ড 5 কিলোমিটার যদি হতে লাগে, কিন্তু এক্স্যাক্টলি 5 কিলোমিটার করা যায় না, কারণ নদী টদি আছে মাঝখানে। অ্যারাউন্ড 3 কিলোমিটার বা আমরা যতটুকু বুঝতে পেরেছি যে এতদূর পর্যন্ত যাওয়া আসা থাকতে পারে। তো সেই সব জায়গায় আমাদের স্বাস্থ্যকর্মীরা ওই মানে স্পেসিফিক এরিয়াতে কেউ ঢুকতে পারবে না এবং এই স্পেসিফিক এরিয়া থেকে কেউ বেরোতেও পারবে না। আর আমাদের স্বাস্থ্যকর্মীরা আমরা টিম বানিয়ে দিয়েছি, তারা ডোর টু ডোর ডেইলি গিয়ে হিস্ট্রি নিচ্ছে যে ফিভার বা ইনফ্লুয়েঞ্জা লাইক কোনো সিমটম দেখা দিচ্ছে কি না, বা কোনো ধরনের কোনো শ্বাসকষ্ট বা এরকম কিছু সিমটমস দেখা দিচ্ছে। এবং অ্যাপ্রক্স বলতে যাব না, আমি এক্সাক্ট ডাটা আই ক্যান গিভ কালকে পরশু, কিন্তু 2500 পরিবার আমরা চিহ্নিত করেছি এই কন্টেইনমেন্ট। 2487টি পরিবার। করোনা ভাইরাস যাতে আর কোনো অবস্থায় ছড়াতে না পারে সেই জন্য আরও কঠোর হচ্ছে জেলা প্রশাসন। এখন থেকে মাস্ক ছাড়া
রাস্তায় বেরোলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে, জরিমানাও হতে পারে। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের সর্বশেষ নির্দেশাবলীতে এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে। আসুন লকডাউন পালনের জন্য নতুন গাইডলাইন সম্পর্কে জেনে নিই কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক সুমিত সাতওয়ানের কাছ থেকে। सुबह में मीटिंग वीडियो कॉन्फ्रेंस एक हुआ था। कैबिनेट सेक्रेटरी ले रहे थे दिल्ली से, और उसके अंदर उन्होंने आज सुबह जो 15 पेज का एक ऑर्डर निकाला है MHA ने, उस ऑर्डर को इन डेप्थ एनालाइज करके दिया और समझाया कि किस तरह से कौन कौन सा इंडस्ट्री को अभी थोड़ा थोड़ा खोलना ज़रूरी हो गया है और उसको कैसे हम लोग फेज वाइज वी शुड टैकल। उसमें सबसे ज़्यादा मतलब इम्पॉर्टेंट था कि जो रूरल बेस्ड इंडस्ट्री है उसको कैसे संभालना है। जैसे अभी एग्रीकल्चर का टाइम हुआ, हॉर्टिकल्चर हुआ, आपका फिशरी हो गया है ना, एनिमल प्रोडक्ट हो गया, तो उस पर उनका बहुत क्लियर कट गाइडलाइंस यही है कि उसको जैसे मतलब इट शुड रन स्मूथली विथ प्रॉपर केयर टू बी टेकन बाय द फार्मर्स। ठीक है, तो उसको मतलब टेकअप करना है मेनली अभी। तो उसके अलावा ये बोला गया है कि अभी मतलब पब्लिक स्पेस, ऑफिस स्पेस के अंदर कैसे क्या यूज़ करना है। तो वेयरिंग ऑफ मास्क इज़ नाउ नेसेसरी एवरीवेयर। तो आप देखेंगे मैं अब तक नहीं पहन रहा था, मतलब नाउ टुडे आई एम वेयरिंग मास्क। ठीक है, इट्स नॉट बिकॉज डेंजर ज़्यादा आ गया है या सेंसिटिविटी ज़्यादा आ गई है, बट दिस इज़ नाउ अ साइन कि दिस इज़ हाउ वी आर सपोज टू लिव नाउ टिल सच टाइम सॉल्यूशंस नहीं आ जाते इंडिविजुअल लेवल पे। तो वो एक चीज़ है जो कि अब हमको ध्यान में रखना है कि मार्केट में कोई भी अगर आ रहे हैं तो प्रॉपर फेस कवर करने के साथ साथ में ही आ रहे हैं। सोशल डिस्टेंसिंग के साथ साथ ये भी एक बहुत इंपॉर्टेंट पार्ट है जो कि लोगों को यूज़ करना है कि फेस कवर करके ही मार्केट में निकलें। तो ये दो मेजर चीज़ें थी। बाकी जो वो 15 पेज का गाइडलाइन था उसके ऊपर हम लोग अभी पार्ट करके विल कम अप विद आवर ओन कस्टमाइज्ड डिस्कशंस और इंडस्ट्री स्पेसिफिक गाइडलाइंस लाने का कोशिश हम लोग करेंगे। गवर्नमेंट की साइड से भी इंस्ट्रक्शंस कुछ आएगा तो उसको अकोमोडेट करके अभी तो टाइम है हमारे पास 20 तारीख तक ये सब रेडी करके हम लोग स्टार्ट करने सकेंगे, अगर गवर्नमेंट बोलती है कि इन सबको खोलना है तो ये बात है। अभी तो पनिशेबल का कैटेगरी में आने वाला है, आ गया है लगभग, ये मान लीजिए, क्योंकि गवर्नमेंट ऑफ इंडिया ने तो गाइडलाइन निकाला है नाउ दिस इज़ मैंडेटरी। इसको लेके फर्दर कुछ गाइडलाइन अगर आता है तो ठीक, नहीं तो हम लोग अभी डिस्ट्रिक्ट में बैठ के विल डिस्कस और अपना लोकल लॉज में हम लोग इसको अनाउंस कर सकेंगे। मतलब those without masks outside are likely to be punished. likely to be punishable. अभी मतलब इस पे फाइनल डिटेल्स एंड कंफर्मेशन इज येट टू कम, बट आप मान के चल लीजिए कि ये होने वाला है। मास्क, वेयरिंग मास्क इज सोशल रिस्पॉन्सिबिलिटी अभी आप सबका, हम सबका, तो वो तो पहन के चलना है। मास्क मतलब ले लिया, हेलमेट की तरह नहीं है कि हेलमेट है कंधे पे टांग के घूम रहे हैं और फिर बोल रहे हैं हेलमेट है, ऐसा नहीं। अगर है तो प्रॉपर लगा के रखना है, ऐसा ऊपर नीचे टाइप टांग के लटकाने से फ़ायदा नहीं। रुमाल अलाउड है? वो तो मास्क का जो वो प्रिंसिपल है उसके बेसिस पे ही होगा। रुमाल अगर उसमें आता है तो ठीक, नहीं आता है तो ठीक। साफ है कि हमको अभी स्टार्ट करवाने के लिए जितना जल्दी हो वी शुड लेट देम ऑपरेट, क्योंकि उन कैटेगराइजेशन किया गया है डिस्ट्रिक्ट्स का। एक कुछ डिस्ट्रिक्ट्स हैं जो कि बहुत सीवियरली अफेक्टेड हैं तो दे आर इन द रेड हॉटस्पॉट। कुछ हैं जिनमें कि लाइक्लीहुड ऑफ है कि आपके यहाँ पे हो सकता है, जैसे हमारे यहाँ 1 केस डिटेक्टेड है तो वी आर पोटेंशियली इन डेंजर। कुछ डिस्ट्रिक्ट्स हैं जो कि बिल्कुल भी अफेक्टेड नहीं है, जहाँ पे अभी तक कुछ भी ऐसा केस नहीं निकला है ना। तो जो डिस्ट्रिक्ट्स हमारे जैसी हैं वी नाउ नीड टू बी ट्रेड कॉशियसली। ठीक है, कॉम्प्लिसेंसी नहीं आना चाहिए हमारे अंदर कि अभी कुछ केस नहीं निकला, चलिए जिसका मर्जी है जैसे ओपन हो जाए। तो उसके लिए हमको थोड़ा सा देख के सोच समझ के चलाना है। हमारे लिए पैरामीटर्स उतना ही है कि ये जो रूरल इंडस्ट्रीज हैं दे शुड बी अलाउड हेंसफोर्थ। उसके बाद में जैसे फूड प्रोसेसिंग इंडस्ट्रीज हो गई हैं, ठीक है, आपके वेयर हाउस हुआ, ट्रांसपोर्ट्स जैसे हो जाता है, तो इसको हम किस स्तर तक कैसे खोलें, तो स्टेक होल्डर्स के साथ में बैठ के कुछ चर्चा करके विल कम आउट विद द गाइडलाइन। बट मोस्टली आप देखें तो इंडस्ट्रियल सेक्टर में अगर हम एग्रीकल्चर को इन्वॉल्व कर लेते हैं और अगर हम टी को ले लेते हैं तो कछार का मतलब काफ़ी इंडस्ट्रियल यूनिट तो ऑलरेडी वी हैव अलाउड।
मोर और लेस। तो एक स्मॉल चंक अभी भी इंडस्ट्रीज का बचता है, जैसे ब्रिक किल्न हो गया, ठीक है, आपके स्टोन क्रशर्स अगर है तो वो। फिर एक मेजर पार्ट इसके अंदर आता है कि अब फ्लड्स आने वाले हैं और बाकी काफ़ी सारा काम है, तो उसका जो जैसे एम्बैंकमेंट रिपेयरिंग हो गया, रोड रिपेयरिंग हो गया, जो कि अभी नहीं किया तो फ्लड्स हमको बहुत बुरी तरह ब्रीच करेगा, तो उसको लेके भी अभी तैयारी करने के लिए हमको बोला गया है। तो एक एक करके सब चीज़ों को टैकल करना है, तो यही सब चीज़ों पे चर्चा सुबह हुआ था। लेकर शॉप आज एक बाइक मिला है हमको, मिलेगा नहीं, या कब से बंद होगा क्या? वही जो अभी जैसे हमको रिटर्न ऑर्डर्स तो अभी तक मैंने देखा नहीं, अगर आया है तो। और जो MHA का गाइडलाइन का मैं अभी बात कर रहा था, उसके अंदर भी ये पॉइंट मेंशन्ड है कि लिकर, गुटखा, टोबैको प्रोडक्ट, सिगरेट वगैरह इस पे बैन होना चाहिए। तो शायद उसी इंस्ट्रक्शन के बेसिस पे स्टेट गवर्नमेंट अपना जो ऑर्डर था उनको मॉडिफाई करेंगे, एंड वंस वी गेट द ऑर्डर्स विल इम्प्लीमेंट देम अकॉर्डिंगली। तो आप लोग को मिल ही गया होगा, तो उसमें आप सर्च करेंगे, सेकंड लास्ट पेज पे है। पेशेंट को टच नहीं कर रहे हैं, इफ़ यू आर नॉट ऑपरेटिंग इनटू दैट डेंजर जोन, तो आपको N95 मास्क का ज़रूरत नहीं है। आप होममेड मास्क से सोशल डिस्टेंसिंग मेंटेन करके आप चला सकते हैं। तो मैं भी सिंपल जो सर्जिकल मास्क नॉर्मली अवेलेबल है वही पहन के आ रहा हूँ। डॉक्टर साहब भी कल तक वही पहन रहे थे। আপনারা এতক্ষণ শুনলেন করোনা ভাইরাস ও লকডাউন সম্পর্কে সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের কথা। আকাশবাণী শিলচরের পক্ষে আমি রতন দেব। করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে সামাজিক দূরত্ব সহ অন্যান্য সরকারি নির্দেশ মেনে চলা খুবই জরুরি। শুধু তাই নয়, এই মহামারী ভাইরাসকে পরাস্ত করতে কঠোরভাবে লকডাউন পালন করতে বরাকবাসীর প্রতি আহ্বান জানান রাজ্যের পরিবেশ ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। খুব স্বাভাবিকভাবেই অনেক সময় আমাদের মনে এই কথা এসে যায় যে 21 দিনের পরে আবার 19 দিন কেন। কিন্তু এই কথাটা আপনারা ভালো করে জানেন যে গত 21 দিনের মধ্যে প্রায় 11,600 প্লাস এরকম হবে, 11,600 আমাদের সংক্রমিত হয়েছে, পজিটিভ কেস আমরা পেয়েছি। তার মধ্যে 399 জন লোক যারা প্রাণ হারিয়েছেন এই কোভিড-19 জন্য। তার মধ্যে চিকিৎসক আছেন, তার মধ্যে সাধারণ মানুষ আছেন, তার মধ্যে বিশিষ্টজনেরা আছেন। কারণ আমরা সবাই জানি যে এই কোভিড-19 আজ পর্যন্ত কোনো ঔষধ আবিষ্কার করতে পারিনি বা কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। এই ভাইরাসকে আমরা চোখে দেখতে পারি না, আমরা তার ব্যাপারে, তার গতিবিধির ব্যাপারে জানতে পারি না, আমরা বুঝতে পারি না। একটা অজানা অচেনা শত্রুর সঙ্গে আমাদের জ্ঞান, বুদ্ধি, আমাদের বিবেক, আমাদের সহনশীলতার মাধ্যমে আমরা বিজয় লাভ করতে হবে। আর তার একমাত্র পথ যে আমরা যদি লকডাউনের মাধ্যমে আমরা নিজের ঘর থেকে না বেরোই, তাহলে হয়তোবা এই কোভিড-19 ভাইরাস থেকে আমরা নিজেকে মুক্ত রাখতে পারি। আমরা যদি নিজেকে মুক্ত রাখি, স্বাভাবিকভাবেই আমার পরিবার, আমার সমাজ এবং আমার রাষ্ট্র এই কোভিড-19 সংক্রমণ থেকে মুক্ত থাকবে। যার জন্য আমাদের পরম শ্রদ্ধার প্রধানমন্ত্রী আরো 19 দিনের লকডাউনের কথা ঘোষণা করেছেন। আপনারা দেখছেন আমাদের রাজ্য সরকারও এখানে বরাক উপত্যকায় 3টা জেলায় আমাদের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী এসে গিয়েছেন, তিনি নিজে পরিদর্শন করছেন। ঠিক তেমনি করে আমাদের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, তিনিও 3বার করে এই বরাক উপত্যকায় এসছেন, যাতে এই লকডাউনের পিরিয়ডে আমাদের বরাক উপত্যকার মানুষের কোনো ধরনের যাতে অসুবিধা না হয় তার সরজমিন তদন্তের জন্য তারাও এসছেন। আমরাও সরকারের হয়ে কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করছি সরকারের পক্ষ থেকে আমরা কিভাবে সাধারণ মানুষের কাছে আমরা দাঁড়াতে পারি, সাধারণ মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি, আমরা কিভাবে সাধারণ মানুষের আজকের যে অসুবিধাগুলো আছে এই অসুবিধাগুলো আমরা দূর করতে পারি। কিন্তু আমাদের হেলথের গাইডলাইন আমাদের মেনে চলতে হবে। স্বাস্থ্য বিভাগ আমাদেরকে যে গাইডলাইন দিয়েছে এই গাইডলাইনের মাধ্যমেই আমাদের জেলা উপায়ুক্ত বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন যে কোনো সময় আমরা কিছু পারমিশন দিয়েও থাকি। যারা ঘর থেকে বেরোতেই হয়, কোনো ব্যাপার, বিশেষ কোনো ব্যাপার থাকে, জেলা উপায়ুক্তের মাধ্যমে যোগাযোগ করে তারা ঘর থেকে বেরোন। কিন্তু সবাইকে আমরা আহ্বান করব
যে যারাই বিশেষ কোনো প্রয়োজনে যদি ঘর থেকে বেরোতে হয় তাহলে আমাদের সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, আর সঙ্গে সঙ্গে আমরা যাতে সঠিকভাবে আমরা নিজে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আমরা আমাদেরকে জীবাণুমুক্ত রাখতে পারি তার জন্য প্রয়াস করতে হবে। এদিকে 3 দিন খোলা রাখার পর ফের সমস্ত বিদেশি মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী 20 এপ্রিল পর্যন্ত আর মদ বিক্রি করা যাবে না। কেন্দ্র সরকারের নির্দেশ মতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বন্ধুরা, আপনারা এও জানেন যে আজ থেকে 2 দিন আগে আমরা সমগ্র আসামে সোডার বিপণী আমরা খুলে দিয়েছিলাম, কিন্তু আবার কেন্দ্রীয় সরকার সমগ্র ভারতবর্ষের এই যে স্থিতি, প্রায় 12,000 সংক্রমিত লোক আছেন, প্রতিদিন বেড়ে যাচ্ছে। আমাদের আসামে আজকের দিনে 32 জন লোক এই সংক্রমিত হয়েছেন, তার মধ্যে একজন মারাও গিয়েছেন, আপনারা জানেন। এই সব কিছু পর্যালোচনা করে আমাদের কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছেন আজকে সোডার বিপণীগুলো বন্ধ রাখার জন্য। আমরা সোডার বিপণী বন্ধ করার আমরা যে প্রয়াস আরম্ভ করেছি, আমরা আশা করছি যে আজকে হয়তো বিকেল থেকে বা আগামীকাল সকাল থেকে সমস্ত বিপণী বন্ধ করে দেওয়া হবে। শুধু বিশেষ প্রয়োজনীয় বস্তুর দোকানগুলো খোলা থাকবে। কোনো জায়গায় যদি আপনারা মনে করেন যে কোনো অসুবিধা থাকে তো আপনারা আমাদের স্থানীয় যারা সার্কেল অফিসার আছেন তাদের সঙ্গে, আমাদের ডেপুটি কমিশনারের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং আমরা এই ডেপুটি কমিশনারের মাধ্যমে এই লকডাউন পিরিয়ডে আমরা আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমরা বারংবার আপনাদের কাছে বিনম্র চিত্তে আপনাদের কাছে আমরা প্রার্থনা করছি যে আপনারা লকডাউন বিগত 21 দিন যেভাবে আপনারা প্রতিপালন করেছেন, আর এই লকডাউনের মাধ্যমে যেভাবে আপনারা নিজের শৌর্য, বীর্য, ধৈর্য, আপনাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, আপনারা পুনঃ এই 19 দিনের জন্য আপনারা আরো কঠোরভাবে লকডাউন মেনে আসুন। আমরা সবাই এই কোভিড-19 বিরুদ্ধে আমরা বিজয়ী হই, এই প্রার্থনা জানিয়ে। আকাশবাণী শিলচরের পক্ষে আমি অভিজিৎ নাথ। করোনা অতিমারির জন্য দেশে ঘোষিত লকডাউনের আজ 22তম দিন। গতকাল প্রথম পর্যায়ের 21 দিনের লকডাউনের সময়সীমা সমাপ্ত হয়, কিন্তু গতকালই প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আগামী 3রা মে পর্যন্ত এটা বাড়ানো হয়েছে। তবে ক্ষেত্র বিশেষে আগামী 20 এপ্রিল থেকে কিছু কিছু জায়গায় লকডাউন শিথিল করা হবে। কিন্তু যদি দেখা যায় এতে করোনা প্রকোপ বেড়ে যাচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে আবার নিষেধাজ্ঞা কঠোরভাবে বলবৎ করা হবে। তাই এই মুহূর্তে আমাদের বিধিনিষেধগুলো পুরোপুরি মেনে চলা উচিত। এদিকে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি সম্মিলিতভাবে করোনা মোকাবিলায় স্বাস্থ্যসেবাকে সারা দেশব্যাপী যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ঢেলে সাজিয়েছেন। সরকার, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের সকলের সহযোগিতা করা উচিত। একমাত্র তখনই আমরা এই করোনা অতিমারি থেকে দেশকে রক্ষা করতে পারব। এদিকে বর্তমানে করোনা সংক্রমণ মোকাবিলায় হাইলাকান্দি জেলার স্বাস্থ্য পরিষেবার সার্বিক চিত্রটি আমাদের সামনে তুলে ধরেছেন হাইলাকান্দি জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক রমেশ চন্দ্র দ্বিবেদী। চলুন শোনা যাক। আপনারা জানেন কোভিড-19 একটি ভাইরাসজনিত রোগ। এই রোগের কোনো চিকিৎসা নেই, কাজেই একমাত্র এটা থেকে রক্ষার কয়েকটা বিশেষ ব্যবস্থা আছে। সচেতনতাই এই রোগ থেকে রক্ষা করার একটি উপায়। সচেতনতা আমাদের গ্রামাঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলেও করা হয়েছে। আমরা আমাদের এএনএম, আশা বা ব্লক লেভেলের সব কর্মচারীদেরকে দিয়ে একেবারে গ্রামের প্রত্যন্ত বা দূর দূরান্তেও আমরা সচেতনতা শিবির করেছি। বিশেষ করে হাত ধোয়ার উপর, মাস গ্যাদারিং বা মানুষের সমবেত হওয়া, সমবেত প্রার্থনা বা সমবেত হয়ে পূজা পাঠ, এগুলো থেকে দূরে থাকা, একজন থেকে একজনের দূরত্ব বজায় রেখে চলাফেরা করা, এগুলো ব্যবস্থা আমরা নিয়েছি। তারপরে কিছু লোক যারা বাইরে থেকে আসছেন, যে জায়গাতে এই রোগের প্রাদুর্ভাব হয়েছিল সেইখানে লোকদেরকে আমরা কোয়ারেন্টাইন বা একটা বিশেষ স্থানে তাদের ঘরেই আমরা এক ঘরে করে রেখেছি, যাতে সেই রোগটার যদি কোনো প্রাদুর্ভাব বা ভাইরাস ওই লোকে থাকে তাহলে তাড়াতাড়ি যেতে না ছড়ায়। দ্বিতীয়ত, আমরা গ্রামাঞ্চলে লোকদেরকে এই ব্যাপারে বিশেষভাবে সচেতন করছি, যাতে
তারা কোনো রোগ বাইরে থেকে আসা লোকদের কোনো লক্ষণ খাসি জ্বর বা বিশেষ করে শ্বাসকষ্ট দেখা দেয় তৎক্ষণাৎভাবে আমাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যাতে ওনারা জানান, আমাদের কর্মচারী যারা গ্রামাঞ্চলে কাজ করছেন ওনাদেরকেও যাতে জানানো হয়, এবং সেটা লক্ষণ যদি কোনো ক্ষেত্রে পাওয়া যায় তাহলে আমাদের এই স্যাম্পল টেস্ট আছে, গলা থেকে পরীক্ষা করার জন্য সোয়াব নিয়ে টেস্ট করা হয়। কাজেই আমাদের হাইলাকান্দিতে একটাই লোকের হয়েছিল, এখন পর্যন্ত আর সেরকম কোনো আমরা দেখি নাই, এবং আশা করব ভবিষ্যতে আমাদের কর্মচারীরা, স্বাস্থ্য বিভাগের বা অন্য বিভাগের কর্মচারীরা যেভাবে কাজ করে যাচ্ছেন, আমরা আশা করি এই রোগ থেকে আমরা আমাদের জেলাকে রক্ষা করতে সক্ষম হব। আকাশবাণী শিলচরের পক্ষে অনির্বাণ জ্যোতিগুপ্ত। আমি আজকে কথা বলছি আমাদের শিলচরের পলিউশন কন্ট্রোল বোর্ডের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অরবিন্দ দাসের সঙ্গে। আমরা আজকে তার কাছে জেনে নেব যে এই লকডাউন পিরিয়ডে পরিবেশের উপর একটা বিশাল প্রভাব ফেলেছে। সেটা আমরা সেদিনও শুনেছি, আমাদের আসাম বিশ্ববিদ্যালয়ের ইকোলজি ডিপার্টমেন্টের অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী আমাদেরকে খানিকটা দৃষ্টিপাত করেছিলেন এই বিষয়ে। আজ আমরা সরাসরি সরকারি দপ্তর পলিউশন কন্ট্রোল বোর্ড তার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অরবিন্দ দাসের কাছে জেনে নেব যে এই লকডাউন পিরিয়ডে পরিবেশের উপরে কতটা প্রভাব পড়েছে এবং তাদের দৃষ্টিতে কি ধরা পড়ছে, তারা কি লক্ষ্য করছেন। আমি লকডাউন পিরিয়ডের আগে পূর্বে যে সিচুয়েশন ছিল আমাদের দেশে কিংবা আমাদের স্টেটে কিংবা আমাদের শিলচর শহরে, তার উপরে কিছু বলবো। পূর্ববর্তী সময়ে কি ছিল বিফোর স্টার্ট অফ লকডাউন, কেননা যদি আমরা কম্পেয়ার যদি না করি তাহলে বুঝতে পারবো না লকডাউনের পিরিয়ডে আমরা কি পর্যায়ে আছি। তো এই হিসাবে দেখা গেছে আমাদের শিলচর শহরে লকডাউনের পূর্বে PM পার্টিকুলেট ম্যাটার 2.5 যেটা এয়ার পলিউশন মানে করা হয়, এটার উপরে দেখা গেছে আমাদের শিলচর ভেরি আনহেলদি স্টেজে ছিল। মানে বাতাস দূষণ যেটা সূচকটা ছিল ভেরি আনহেলদি স্টেজে। ডিউরিং লকডাউন পিরিয়ড 24 মার্চ থেকে এখন অবধি আমরা যেটা এয়ার মনিটরিং কোয়ালিটি যেটা সিস্টেম আছে, ওই সিস্টেমে দেখা গিয়েছে শিলচরে অনেকগুলো চেঞ্জ হয়েছে। শিলচর এখন যদিও মানে সেনসিটিভ গ্রুপে আছে, কিন্তু সেনসিটিভ গ্রুপে থাকলেও চেঞ্জিং কিন্তু একটা ভালো চেঞ্জিং এসছে শিলচরে। এয়ার কোয়ালিটি অনেকটা বেটার হয়েছে বিফোর লকডাউন পিরিয়ড এবং ডিউরিং লকডাউন পিরিয়ডের ডিফারেন্স যেটা, ওটা ভালোই একটা পরিবর্তনের দিকে এসছে। সাথে সাথে আমাদের ঋতু পরিবর্তনের যেটা কথা এসছে, ঋতু পরিবর্তনে এইগুলা জিনিস আমরা ধরা পড়ছে অনেকগুলা দিক থেকে। অনেকগুলা দিক বলতে আমাদের শিলচর শহরের কথা যদি আমি বলি, শিলচর শহরে লকডাউনের আগে যখন ভেহিকুলার এমিশন যেটা ছিল, ভেহিকুলার এমিশন মেইনলি আমাদের ম্যাক্সিমাম হয় প্রেমতলা, হসপিটাল রোড আর তারাপুরে কোন সময়টাতে হয় যখন কোনো একটা ট্রেন আমাদের শিলচর স্টেশনে আসে, তখন দেখা যায় অটো, গাড়ি, আদার্স ভেহিকল গুলা সব স্টেশনের সামনে পার্কিং এ থাকে এবং প্যাসেঞ্জার নিয়ে যায়। তখন ট্রাফিক জ্যামটা সাংঘাতিক হয় তারাপুরে। তখন দেখা যায় অটোতে যেটা ফুয়েল কনজামশন হয় ওইটা কার্বন মনোক্সাইড নির্গত হয়। কার্বন মনোক্সাইড নির্গত হতে টোটালি ফুয়েল বার্ন হয় না, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড এগুলো নির্গত হয়। এর জন্য সাংঘাতিক পলিউশন সৃষ্টি হয়, দূষণ সৃষ্টি হয়। সেই তদ্রুপ প্রেমতলা হসপিটাল রোডেও যখন ট্রাফিক জ্যাম থাকে, বিগ বাজারের সামনে, বিয়ের সামনে, হসপিটাল রোডে যখন ট্রাফিক জ্যাম হয়, তখন দেখা যায় আমাদের চোখে চুলকানো হয়, ইরিটেট হয়, মাথা ব্যথা করে, এইসব জিনিস আমরা লক্ষ্য করতে পেরেছি। এরপর কার্বন মনোক্সাইডের সাথে সাথে যখন গাড়ি ফ্লাই করে, ভেহিকল গুলা ফ্লাই করে, তখন ধুলোবালির একটা সমস্যা থাকে। বিশেষ করে আমাদের শিলচরের ম্যাক্সিমাম রাস্তা এখন ব্লকের রাস্তা হয়ে গেছে, পেইপার ব্লকস দিয়ে রাস্তাগুলো বানানো হয়। তো পেইপার ব্লকস রাস্তাতে একটা ডিসঅ্যাডভান্টেজও আছে যে ওইগুলাতে জয়েন্ট যেটা ইন্টারলকিং সিস্টেমে
বালু দিয়ে স্যান্ড দিয়ে ওটা ইন্টারলকিং করা হয়, ওইগুলা থেকেও যখন গাড়ি ভেহিকুলার ফ্লাইং চলে তখন ধূলিকণা উড়ে বাতাসের সঙ্গে মিশে যায়। ওটা গেল একদিক। তো ভেহিকুলার এমিশন যেহেতু নেই, এর জন্য ট্রাফিক সমস্যা তো লকডাউন পিরিয়ডে নেই, এর জন্য আমরা এই দিক থেকে অনেকগুলা ফ্রি হয়ে গেছি। আমাদের স্টেজ যেটা আছে ওই এয়ার পলিউশন ইয়েতে এখন কিন্তু আমরা ভালো পজিশনে, মানে লকডাউন পিরিয়ডে ভালো পজিশনে আছি। এটা থেকে ভালো করে বুঝতে পারা যায় যে শিলচরের আবহাওয়া বর্তমানে যেটা মানে পরিবেশ জনিত সমস্যা ওটা আগের থেকে অনেকটা ভালো পর্যায়ে আছে। এর মধ্যেও কিন্তু কমপ্লিটলি যে আমরা সেফ জোনে আছি তা না, এর মধ্যে কিছু কিছু জিনিস লক্ষ্য করা গেছে এই লকডাউন পিরিয়ডের সময়েই, যে আমাদের গৃহস্থ যেগুলো বর্জ্য পদার্থ বের হয় আমাদের দৈনন্দিন জীবনে, ওই বর্জ্য পদার্থগুলা কিছু কিছু আমাদের নাগরিক পুড়িয়ে ফেলছেন। ওইগুলো পুরানো তো আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডের আইন বিরুদ্ধ। এমনকি লাস্ট উইকে আমাদের কাছে একটা খবর এসেছিল যে আমাদের যেটা মিউনিসিপাল ট্রেঞ্চিং গ্রাউন্ড মেহেরপুর, ওটাতে নাকি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া মানে কি, মিউনিসিপাল সলিড ওয়েস্টে ওটা এখনো সেগ্রিগেশন গুলো প্রপারলি হয় না, যার ধরুন পলিথিনও থাকতে পারে, বিভিন্ন ধরনের মানে থাকতে পারে, ওইগুলা মিক্সড হয়ে যখন আগুনে পুড়বে তখন পরিবেশের উপরে বাতাসের মধ্যে মিশে যাবে, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড বের হবে, ওটা দিয়েও কিন্তু আমাদের পরিবেশ দূষিত হয়। তো আমরা যখন ওটা জেনেছি, জানার সাথে সাথে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যোগাযোগ করেছি, মিউনিসিপ্যালিটির সাথে যোগাযোগ করেছি। ইমিডিয়েটলি মিউনিসিপাল বোর্ডের বর্তমান এক্সিকিউটিভ অফিসার আমাদের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার কাছাড় ডিস্ট্রিক্টের, উনি ওটার উপর টেক আপ করেছেন এবং এই আগুন নেবানোর ব্যবস্থা করেছেন। এইভাবে আমাদের ম্যানমেড মানুষের তৈরি করা কিছু এয়ার পলিউশনের ইনস্টেন্স আমি বললাম, সাথে সাথে আমাদের এত অঞ্চলে একটা জাতিগত আছে যে জুম খেতিতে এই সিজনে জুম খেতে আগুন লাগানো হয়। কারণ আমাদের ট্রাইবেল কমিউনিটির লোকরা কিছু কিছু জায়গাতে ওরা ঝুমকের যখন করে একটা জায়গা শেষ করে অল্টারনেট অন্য জায়গাতে চলে যায়, তখন ওরা আগুন দিয়ে জ্বালিয়ে দেয় পাহাড়ে। ওইগুলো থেকেও কিন্তু এয়ার পলিউশনের কিছুটা সৃষ্টি হয়, এয়ার পলিউশন হয়। তো আমাদের এত অঞ্চলে পাহাড়ি অঞ্চলগুলোতে এই ওটারও একটা এফেক্ট আছে। ওটার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টকেও ওয়াকিবহাল থাকতে হবে যাতে এইসব কাজ যাতে না হয়। তো যদি এইসব কমপ্লিট মেনে চলা যায় তাহলে লকডাউন পিরিয়ডের রেজাল্ট আমরা আরো ভালোভাবে পেতে পারবো। আচ্ছা, আরেকটা কথা, যে কিছু ইটভাটা এবং আরো কিছু যারা শিল্প কলকারখানা রয়েছে এই তারাও এই লকডাউন পিরিয়ডে প্রায় বন্ধ। সেখান থেকেও তো একটা বিশাল একটা অংশ যে আমাদের পরিবেশকে দূষিত করছে, সেই দিকটাও তো বন্ধ, সেই প্রভাবও নিশ্চয়ই পড়েছে। হ্যাঁ, নিশ্চয় অফকোর্স। ইট ভাটা, স্টোন ক্রাশার লকডাউনের পিরিয়ডে ওইগুলো বন্ধ থাকার দরুন পরিবেশটা অনেকই ভালো হয়েছে। আর ইট ভাটার ক্ষেত্রে ধরুন আমাদের গাইডলাইন যেটা আছে যে 100 ফিট হাইটে চিমনি করা আছে, তো এবাভ 100 ফিট গিয়ে যদি কোনো এমিশন হয় তখন ওইগুলা ডাইরেক্টলি আমাদের মানে গ্রাউন্ড লেভেলে এফেক্টটা কম আসে। এর জন্য ওরা তো আলটিমেটলি বন্ধই আছে, এর জন্য আমরা ভালো রেজাল্ট পাচ্ছি, বর্তমানে রেজাল্টটা ভালোই হচ্ছে। বরাক উপত্যকায় কি ইটভাটাগুলো সেই গাইডলাইন মেনে চলছে? ম্যাক্সিমাম মানে আমাদের ওখানে তো এই আগে যেগুলো বাংলা ভাট্টা মানে উইদাউট চিমনি এই ভাট্টাগুলো নেই, এই গাইডলাইন মতে ওরা তো চলছে। ওদের তো মানে নেই, সবাই ফিক্স চিমনি করা হয়ে গেছে, তো ফিক্স চিমনি করে ওদের করা হয়েছে। ওদের টেস্ট রিপোর্টও আমরা এই সিজন আসলে ওরা যখন ইট ভাটা চালায় সাথে সাথে আমরা ওদের এয়ার এমিশন টেস্টিং করা হয়, এয়ার কোয়ালিটি মনিটরিং, স্টেক এমিশন যেটা বলে, চিমনি চুল্লির স্টেক যেটা ধোয়া আমরা টেস্ট করি। এই টেস্ট করেও রিপোর্ট গুলো
মানে পেয়েছি, ওই রিপোর্ট থেকেও দেখেছি যে ওরা আন্ডার কন্ট্রোলের মধ্যেই আছে। আর আমাদের এত অঞ্চল তো বিশেষ ইন্ডাস্ট্রিয়াল নেই, এই বরাকবেলি তো ইন্ডাস্ট্রিয়ালি এত ডেভেলপ না, এর জন্য ইন্ডাস্ট্রিয়াল তরফ থেকে সেক্ষেত্রে হয়তো আমরা বেঁচে গেছি বলতে পারেন। হ্যাঁ, নিশ্চয়। আমি একটাই বলবো, আফটার লকডাউন যদি আমরা প্রিভেন্টিভ মেজার মানে সতর্কতামূলক ভাবে ব্যবস্থা নিতে পারি, আমাদের শিলচরের মেইন মানে শিলচর টাউনের বায়ু দূষণের মেইন ইয়েটা হলো ট্রাফিক, ভেহিকুলার এমিশন, ভেহিকুলার এমিশনটা সাংঘাতিক। তো আমরা যদি প্রত্যেকে, এখন যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে বলেছেন যে আমরা ঘরে থাকার নির্দেশ দিয়েছেন, আমরা সবাই ঘরে আছি, যদি আমরা কোনো দরকার পড়ে আমরা বের হলেও পাড়ার দোকানে যাই উইদাউট ভেহিকল, আমরা যদি কোনো গাড়ি টাড়ি ব্যবহার না করি, কিন্তু ওটা তো সম্ভব না। আজকালকে ডেভেলপ ইয়েতে আমরা নিয়ন্ত্রিত যান চলাচল, নিয়ন্ত্রিত যান চলাচল। এখন কারো বাড়িতে 5 জন মেম্বার আছে, 5 জনের মধ্যে দেখা গেছে যে 3টা গাড়ি, 3 জনই বের হয়। কিন্তু আমরা যদি ওইগুলা সিস্টেম করে সেই সচেতনতা যদি গড়ে ওঠে, তাহলে গিয়ে সুবিধা হয়। আরেকটা জিনিস ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখেছি দিনের বেলায় পুরসভার আবর্জনার বাহিত গাড়ি যেগুলো, আবর্জনা বাহী গাড়ি যেগুলো, সেই আবর্জনা দিনের বেলা নিয়ে যায় এবং তখন তো একটা প্রচন্ড একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এই ব্যাপারটাও একটু নিশ্চয়ই পরিবেশ এবং স্বাস্থ্যের জন্য ওটা তো আমাদের গাইডলাইনে আছে। ওরা মানে মিউনিসিপাল বোর্ডে যে ট্রান্সপোর্টিং ভেহিকল থাকে ট্রেঞ্চিং গ্রাউন্ডে নিয়ে যাওয়ার জন্য সময় আমাদের কোনো ফিক্স করে দেওয়া হয়নি, কিন্তু ওনাদেরকে ডিরেকশন দেওয়া আছে যে ওটা মানে পাবলিক চলাচল শুরু হওয়ার আগে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। জেনারেলি 8টার আগে হলে ভালো হয়, 8টার আগে জেনারেলি আমাদের বাজার হাট কিংবা পাবলিক চলাচল শুরু হয় না। কিন্তু ওটার মধ্যে একটা সমস্যাও আছে আমাদের, আমি আমার ব্যক্তিগত ব্যাপারেও বলছি যে মিউনিসিপ্যালিটি কালেকশন সিস্টেম যেটা আমাদের শিলচরে শুরু হয়েছে, ওটা প্রপারলি সব, যদিও পাইলট প্রজেক্ট হিসাবে শুরু হয়েছে, কিন্তু ওটা এখন অব্দি প্রত্যেকটা ওয়ার্ডে যায়নি। যার দরুন অনেক জায়গাতে দেখা গেছে আমাদের কমন ডাস্টবিনে নিয়ে ফেলতে হয়, এরপর মিউনিসিপ্যালিটি ওইগুলা কালেকশন করে ট্রেঞ্চিং গ্রাউন্ডে নিয়ে যায়। তখন দেখা যাচ্ছে মিউনিসিপ্যালিটি কিন্তু একবার টাইম টেবিল বেঁধে দিয়েছিল, কিন্তু দেখা গেছে যে আফটার কালেক্টিং ওরা কালেকশন করে নিয়ে যাওয়ার পরেও দেখা যায় যে অনেকে নিয়ে আবার ওই ডাস্টবিনে ফেলে আসছে, মানে ওই টাইমিংস এর আগে নিয়ে ফেলে না। এর জন্য কিছু মানে সমস্যা হয়ে যায়। যদি আমরা নাগরিক যদি অ্যাওয়ার হয়ে যাই, সচেতন হয়ে যাই, আমরা যদি সবাই এখন যেভাবে আমরা একজুট হয়ে বলছি যে না আমরা করোনা সংক্রমণ থেকে, কোভিড-19 থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য লকডাউনে নিয়ম মেনে চলছি, এইভাবে যদি আমরা পরবর্তী সময়ে যদি প্রত্যেকে সজাগ হয়ে আমরা যদি এইসব নিয়ম মেনে চলি, সরকারি গাইডলাইন মেনে চলি, তাহলে আশা করি আমরা সব দিক থেকেই ভালো একটা পরিস্থিতিতে, ভালো একটা পরিবেশে বাঁচার সুযোগ আমরা নিজেরাই তৈরি করতে পারবো। অসংখ্য ধন্যবাদ অরবিন্দবাবু, আপনার থেকে অনেক কিছুই জানা গেল। আকাশবাণী শিলচরের পক্ষ থেকে আমি রাহুল দেব। করোনা মহামারীর হাত থেকে রক্ষা পেতে আজ সমগ্র পৃথিবী জুড়ে চলছে লকডাউন চলছে আমাদের দেশেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে এই লকডাউন আপাতত 40 দিনের, আজ তার 22 দিন হয়ে গেল। কোথাও কোনো কলকারখানা, গাড়ি চলাচল বা বায়ু দূষণ হওয়ার সব ধরনের প্রক্রিয়া আজ বন্ধ হয়ে রয়েছে। আজ সমগ্র পৃথিবী দূষণমুক্ত, জীবজগতের স্বস্তির নিঃশ্বাস, চলছে পশু পাখির অবাধ বিচরণ। তা কতদিন চলবে? আগামীতে পরিবেশ এভাবে থাকলে কি হবে? এসব কিছু জানতে আজ আমরা কর্মুজ কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং উদ্ভিদ ও জীববিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মৃণালকান্তি ভট্টাচার্যের সাথে কথা বলে নিচ্ছি। পয়লা বৈশাখ 1427 বাংলা। নববর্ষের ভোর এলো লকডাউন আরও 19 দিন বাড়ানোর খবর নিয়ে। এছাড়া আর কোনো উপায়ও নেই। কোভিড-19 এমন একটি ছোঁয়াচে অসুখ যা সারা পৃথিবীকে এক ভীষণ মহামারীর সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা সবাই জানি এই অসুখটি ভাইরাস থেকে সৃষ্ট। জীববিজ্ঞানের ভাষায় ভাইরাসকে বলা হয় অ্যাবসলিউট প্যারাসাইট বা চূড়ান্ত পরজীবী। কারণ ভাইরাস
অন্যান্য পরজীবীদের মতো খাদ্যের অন্বেষণে জীবদেহে প্রবেশ করে না। তাদের খাদ্যের কোনো প্রয়োজন নেই, খাবার তারা চায় না। তাদের প্রয়োজন সংখ্যা বৃদ্ধি বা রেপ্লিকেশনের। সে প্রাণী বা উদ্ভিদ কোষের প্রোটিন সংশ্লেষণ করার যন্ত্র দখল করে নেয় এবং নিজের প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষ করে। নভেল করোনা ভাইরাস হলো এমন একটি এক শৃঙ্খল সেন্স পজিটিভ আরএনএ ভাইরাস যাতে ম্যাক্রোমলিকুল আরএনএ ছাড়া আছে লিপিড প্রোটিন আবরণী। সেজন্যেই সাবান দিয়ে যখন আমরা হাত ধুয়ে নিই তখন লিপিড আবরণী নষ্ট হয় আর অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার প্রোটিনকে ডিনেচার করে দেয় এবং আমাদের হাত ভাইরাস মুক্ত হয়। সমস্ত ভাইরাসের মধ্যে প্রাণের লক্ষণ দেখা যায় শুধুমাত্র পরজীবী দশায়, অন্যথায় এরা জড় অবস্থায় থাকে। বিবর্তনের ধারায় ভাইরাস হলো জড় ও জীবের মাঝামাঝি এক অনুপ্রাণ। আজকের পৃথিবীতে আমরা দেখলাম এক আশ্চর্য ঘটনা, যেখানে বিবর্তনের প্রথম ধাপে থাকা এক অনুপ্রাণ সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে গৃহবন্দী করে ফেলেছে। বিপন্ন হয়ে পড়েছে মানব সভ্যতা। আমরা দেখছি এক অনন্য ঘটনা, যেখানে শহর শান্ত, রাজপথ জনশূন্য, কলকারখানা বন্ধ, বায়ুযান নেমে এসছে ভূমিতে। স্থল জল আকাশ মানুষশূন্য। মানুষশূন্য রাস্তাঘাটে বন্য জন্তুরা চড়ে বেড়াচ্ছে। ডলফিনের মতো জলচরেরা তীরের কাছে উঁকি দিয়ে দেখছে মানুষের কি হলো। সবাই ভাবছে এরা গেল কোথায়। লকডাউন আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কোনো একটি কল্পবিজ্ঞানের কাহিনীতে পড়েছিলাম পৃথিবীর শেষ দিন এগিয়ে এসছে। বনভূমি শহরকে গ্রাস করছে। হরিণ আর শেয়াল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আশ্চর্যের কথা হলো সামান্য কয়েকদিনের লকডাউনের ফলেই এই দৃশ্য বাস্তবতা পাচ্ছে। সন্দেহ কি মানববিহীন পৃথিবীতে অন্য প্রাণীরা সংখ্যামুক্ত হয়ে বিচরণ করবে। পরিবেশের উপরেও লকডাউনের প্রভাব অনুভব করা যাচ্ছে। বাতাসে CO2 ও NO2 পরিমাণ হ্রাস পাচ্ছে। ফসিল ফুয়েল জ্বালানি হিসাবে ব্যবহার কমে যাওয়ায় এই পরিবর্তন হচ্ছে। সবুজ পৃথিবীর পরিবেশের জন্যে এটা একটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ঘটনা। বাতাস নির্মল হয়েছে। অনেকে বলছেন পার্টিকুলেট ম্যাটার কমে যাওয়ার ফলে করোনা ভাইরাসের বায়ুবাহিত হওয়ার ক্ষমতা হ্রাস পাবে। অপরদিকে অন্য একটি বিপদও আছে। করোনা ভাইরাস মূলত জুনোটিক ভাইরাস। মনে করা হয় বাদুড় বা পিপিলিকা ভুক মানে বনরুইর মতো প্রাণীর শরীর থেকে এরা মানুষের শরীরে এসছে। এখন মানুষের শরীরে যেভাবে এসছে ঠিক একইভাবে বিপরীত দিকে লাফ দিয়ে মানুষ থেকে অন্য প্রাণীর শরীরে যেতে পারে কিনা সে বিষয়ে গবেষণা প্রয়োজন। নিউ ইয়র্ক চিড়িয়াখানার একটি বাঘের শরীরে ইতিমধ্যে কোভিড-19 ভাইরাস পাওয়া গেছে। গৃহপালিত বেড়ালের মধ্যেও এই ভাইরাসটি পাওয়া গেছে। মানুষ তো সাবধানতা অবলম্বন করতে পারে, কিন্তু বাঘ বা বেড়াল তো ইচ্ছা মতো ঘুরে বেড়াবে। এক জন্তু থেকে অন্য জন্তুর শরীরে অথবা এই সমস্ত জন্তু জানোয়ার থেকে মানুষের শরীরে কোভিড-19 ভাইরাসটি সংক্রামিত হতে পারে কিনা এ বিষয়েও আরও গবেষণার প্রয়োজন। একটি কথা অনেকেই বলছেন যে লকডাউনের ফলে চূড়া শিকারির উৎপাত কমবে, কিন্তু আমার মনে হয় এ ধারণা পুরোপুরি সঠিক নাও হতে পারে। জনশূন্য অরণ্যে চূড়া শিকারীদের অবাধ গতি হওয়ার সম্ভাবনা। অনেক জায়গায় যেখানে মানুষ ফুলের চাষ
ইত্যাদি জীবিকার সঙ্গে যুক্ত ছিলেন, সেই কাজগুলোর প্রয়োজন ফুরিয়ে গেলে তারা এবার ক্ষুধা নিবারণের জন্যে বন্য প্রাণীর হত্যায় প্রবৃত্ত হতে পারেন। পৃথিবী বিখ্যাত প্রাইমেটোলজিস্ট জ্যান গুডাল বলেছেন যে এই মহামারী মানুষের অন্যান্য জীবজন্তু ও প্রকৃতির প্রতি মমতাহীনতা এবং অশ্রদ্ধা থেকে সৃষ্টি হয়েছে। আমাদের ইকোসিস্টেমে আসলে সকলেরই ভূমিকা আছে, সব প্রাণী গুরুত্বপূর্ণ। বুঝতে হবে আমাদের জীবনের পথযাত্রায় বন্য প্রাণীরা আমাদের সহযাত্রী। সাপ, ব্যাঙ, পাখি, বাদুড়, বনরুই, কুকুর ইত্যাদির মাংস খাওয়া বন্ধ করতে হবে। আসার কথা, কোভিড-19 প্রাদুর্ভাব হওয়ার পরে চীন দেশে বন্য প্রাণীর বাজার বন্ধ হয়েছে। অন্যান্য দেশগুলিকেও এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। আফ্রিকার অনেক দেশে বন্য প্রাণীর মাংস খাবার হিসাবে গ্রহণ করার চল আছে, তাদেরও বিকল্প ভাবতে হবে। আসলে মানুষ শূন্য পৃথিবী প্রাণী বৈচিত্র্য সংরক্ষণের জন্যে যথাযথ পথ নাও হতে পারে। কিছু কিছু প্রাণী মানুষের সহায়তায় জীবনধারণে অভ্যস্ত। মানুষ গৃহবন্দী হলে তারা বিপদগ্রস্ত হবে। অভয়ারণ্য বা ইকোট্যুরিজমের জন্য উন্মুক্ত বনাঞ্চলে মানুষের উপস্থিতিতে প্রাণীরা অভ্যস্ত। মানুষ তাদের খাবার দিয়ে থাকে। মানুষ গৃহবন্দী হলে গত 2 দশকে জীব সংরক্ষণের জন্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো হারিয়ে যাবে। একটি উদাহরণ দিই, বিভিন্ন সামুদ্রিক দ্বীপে সি বার্ডগুলি ডিম পাড়ে। মূলভূমি থেকে আসা ইনভেসিভ বন্য ইঁদুর এই ডিমগুলো খেয়ে ফেলে। মানুষের উপস্থিতির জন্য ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রিত হয় এবং প্রাণী বৈচিত্র্য বজায় থাকে। জীববৈচিত্র্য মানুষ যেমন তুলনাহীনভাবে ধ্বংস করেছে, সেরকম সংরক্ষণের জন্যও পদক্ষেপ নিয়েছে। আমি মনে করি এই সবুজ গ্রহের প্রাণী বৈচিত্র্য রক্ষার জন্যে মানুষের প্রয়োজন রয়েছে শুভবুদ্ধি জাগরণের। আমাদের বুঝতে হবে এই প্রাণী জগতের সবাইকে নিয়েই আমাদের সংসার। সেজন্যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের রাজপথে ফিরে আসা প্রয়োজন। প্রাণী বৈচিত্র্য বা পরিবেশ ধ্বংস করে উন্নয়ন নয়, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় এমন বিলাসিতাও নয়। লকআউট পরবর্তী সুস্থ পৃথিবী দেখুক এক নতুন দিগন্ত, যেখানে বিভিন্ন দেশের মিলিত প্রচেষ্টা প্রকৃতি ও প্রাণীকুলের সঙ্গে মানুষের সহাবস্থান সুনিশ্চিত করবে। সবার প্রচেষ্টাতেই এই জীবজগৎ বেঁচে থাকতে হবে, তাই আমাদের সচেতন থাকা প্রয়োজন। আসুন এই মহামারীতে আমরা সবাই সরকারি সব নিয়ম নীতি মেনে চলি এবং এক নতুন পৃথিবী গড়ে তুলি। শ্রোতা বন্ধুরা, ভালো থাকুন, ঘরে থাকুন। আমি নবেন্দু, শিলচর বেতার কেন্দ্রের পক্ষে। পৃথিবীতে করোনার উপস্থিতি এমন একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে যে মানুষ জীবন মানে শুধু খাওয়া পড়া ঘুম নয়, কিংবা বিলাসবহুল গাড়ি বাড়ি যে জীবন নয়, সেটা হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। এই অবস্থায় প্রত্যেকেই যে যার কাজ সমঝে নিয়েছেন, সকলেই কাজ করছেন নিজের মতো করে। আর যারা এই পরিস্থিতিতে নিজেদের সুরক্ষিত রাখার চাইতে অন্যের সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আজকে কথা বলবো একজন আশাকর্মী সঞ্জিতা নাথের সঙ্গে। চলুন। আমি তো দলাই পিএইচির আন্ডারে, গ্রামের নাম দুলাল গ্রাম। আচ্ছা। এরপরে সাব সেন্টার মালুগ্রাম। ও আচ্ছা আচ্ছা। তো আপনার কাজটা এই মুহূর্তে কি কি কাজ আপনি করছেন, কি ধরনের কাজ করছেন আপনি? আমি তো গ্রামে গ্রামে সবার বাড়িতে যাচ্ছি, তারপর মানে বলছি যে ওই সবাই সব সময় পরিষ্কার থাকতে, হাত পা ধুইয়া যে যেদিকে বাইরে যায়, আবার পরে ড্রেস চেঞ্জ করিয়া করে ঢুকতা, জুতা উতা বাইরে রাখিয়া, এরপরে 1 মিটার দূরত্ব সব সময়
একজনের সাথে একজন মিলামিশা করা, 1 মিটার দূরত্ব, ঘরেও থাকলেও একজন আরেকজনের সাথে কথা বলা বা খাওয়া দাওয়া করতে সময় 1 মিটার দূরত্ব থাকতা। এরপরে বাইরেও বলা কোনো সময় কেউ আইলো তারে বাইরে বসার জায়গা দিতা। এরপরে পরিষ্কার থাকতা, সব সময় হাত ধুইয়া খাওয়া দাওয়া করতা, বাচ্চারাও সব সময় হাত ধুইয়া খাওয়া দাওয়া করাইতা। এরপরে বাইরে গেলে আমি তারারে কই বাইরে থেকে যদি আয় আমার একটু ফোনে জানাইবে। আর আমি তো ডেইলিও গ্রামে যাই, আর সেও আর কি না এটা পর্যন্ত করি। আর যদি আয়, আমার দুইটা ফ্যামিলিতে আইছিলা বাইরে থেকে, একটা মহারাষ্ট্র আর একটা দিল্লি। তারপরে আমি হসপিটাল তারা জানাইছি, বা আমার এক পরিবারের হসপিটাল থেকে তারা জানাইছেন আমার। এরপরে গেছি, যাওয়ার পরে তারা আমি কইছি তোমরা 14 দিন আলগা করে থাকবাই, বউ বাচ্চার সাথে মেলামেশা করবাই না, 14 দিন আলগা করে থাকবাই, তুমি আলগা বাসন পত্র খাওয়া দাওয়া করবাই, তুমি বউ বাচ্চার সঙ্গে মিলামেশা করবে, তোমার গায়ে কিচ্ছু নাই, কোনো ইনফেকশন নাই, কিন্তু তবুও তুমি 14 দিন আলগা থাকবাই। যদি কোনো সিমটম থাকে 14 দিনের ভিতরে দেখা যায়, ধরা পড়বে। আচ্ছা, যে কোনো টেস্টের কোনো কিছু, আচ্ছা কোনো কি টেস্ট করতে হয় তাদেরকে, মানে কোনো সেরকম কিছু? আচ্ছা, টেস্ট বলতে ওই যে আমরা ফলংঘাট একজন কিটা স্বপ্না লুহার নাকি জানি ম্যাডামের নাম, তাই মানে টেস্ট করাইন, পানি কান লইয়া গেলে তাই দেখাশোনা করিয়া এরপরে করেন, ওই মানে হাতের মধ্যে একটা সিল দিয়া দিন। হ্যাঁ, আর আমরা দলাই হসপিটাল গেলেও ডাক্তার আছেন কয়েকজন, সব দেউরিচার আছেন, ফালচার আছেন, আরো আছেন ডাক্তার, তারাও দেখাশোনা করিয়া দেন। ওটা বা জ্বর সর্দি আছে কি না ওটা কিটা টেস্ট করো, আমরা তো ডক্টর না, আমরা তো কিছু বুঝি না, আমরা তো খালি মাত্র মানুষ লইয়াও যাই। আচ্ছা, তো আপনি আজকে পর্যন্ত কতজন মানুষকে নিয়ে গেছেন, কিংবা কতটা দূর আপনি কি জায়গাতে আপনাকে যেতে হয়েছে? আমি দলাই হসপিটাল পর্যন্ত গেছি। এরপরে ওই যে মডেল ফলঙ্গার যে মডেল, এখানে আমার যেতে লাগছে না, কিন্তু আমার নিয়ারেস্ট আছে, যদি দরকার হয় তাহলে যেতে পারি, কিন্তু যেতে লাগছে না। আমি মানে দলাই হসপিটাল পর্যন্ত গেলেও হয় না। আজকে পর্যন্ত কতটা বাড়িতে আপনি এরকম মানে ভিজিট করছেন আর কি? আমি তো প্রায় একবার প্রথম স্টার্টিং থেকে আমি পুরাটা গ্রাম আমার 240 ফ্যামিলি সব আমি রাউন্ড দিয়া ছাড়ছি। এরপরে এখন আবার মানে স্টার্ট করতাম নতুন ভাবে। আচ্ছা, তো এগুলো কি আপনি রোজই করছেন নাকি মানে হঠাৎ মানে? না, আমি একদম কন্টিনিউ, কোনো সময় মানে পরিশ্রম লাগে, রোদ উঠছে দেখে 1 দিন বাদ দিই, নাইলে আমি ডেইলি একবারই যাই। একদিন জনতা স্ট্রাইক আছিল রবিবার প্রথম দিন, এদিনই আমি গ্রাম ঘুরিয়া আমি বিসিএম স্যারদের ফোন করিয়া হচ্ছি, স্যার আমি ঘুরি আর ওরকম গিয়ার দেখি, যার বাড়ির যাই সবার বাড়ির গিয়া দেখি সব ঘর, তো সবাই আমার জিজ্ঞেস যে তুমি কিতার লেগে আইলে? আমি বলছি না, সব ঘরে আসো কি না দেখার লাগে। বলে তো তুমি মরবে না, তোমার অসুবিধা? বলে না, আমরা মরি আর তাই, কিন্তু আমরা তো হেলথের কাজ করি, আর বিকাল 5টার সময় তো শঙ্খ ঘন্টা বাজে যায়, এটা তো হেলথ ডিপার্টমেন্টের উপরেও, তাইলে মোটামুটি আমরা হেলথ ডিপার্টমেন্ট বাঁচিয়ে দিব, মরতে উঠবো না। কিন্তু আপনি কি নিজে মাস্ক কিংবা কিছু ব্যবহার করছেন? মাস্ক লাগাই, প্রথমে মাস্ক আসিল না, আমি রুমাল লাগাইছি। এরপরে আমরা তো দলাই হসপিটালে মাস্ক দিছুন, এরপরে গ্লাভস দিছুন, এরপরে স্যানিটাইজারও দিছুন, আচ্ছা সবকিছু দিয়া দিছুন, ওগুলো আমরা ডেইলি ব্যবহার করি। আচ্ছা, তো আপনাদের ওখানে স্যানিটাইজার নিয়ে কোনো মানে কিছু প্রশিক্ষণ, কোনো ট্রেনিং দেওয়া হয়েছে কি, কিংবা সাবান দিয়ে কিভাবে হাত ধুতে হয়? দুইটা ট্রেনিং দেওয়া আছে। আচ্ছা, একটা হয়েছে, মিডিল একটা হয়েছে, এখন আবার কালকে আবার সুপারভাইজারে ফোন করে এখন তোমরা ট্রেনিং একটা উদ্যোগ করবো, আমি হচ্ছে একটা দিদি করলে তো আমরা কিনারও আছে, আমরা গাড়ি ঘোড়া লাগে না, আঠিও যাই গিয়া। তো ট্রেনিং কি শিখলেন আপনি? ট্রেনিং এ তো ওইগুলা ওই যে মানে সব মানুষের বুঝাইয়া কইতাম, বাইরে থেকে আইলে মানে তারা 14 দিন রাখা হইতো, বুঝাইয়া রাখা হইতো, বা সব সময় পরিষ্কার থাকতা, হাত পা দুইটা। এরপরে মানে আর কি এটা একজনের শ্বাস আরেকজনের যাতে 1 মিটার দূরত্ব থাকতা সব সময়, ওইটা বুঝিয়ে দিছো। আর এমনিতে যদি কারো জ্বর সর্দি থাকে তাহলে তাকে যে কোনো ওষুধ খেতে হবে কিংবা কিছু ডাক্তার দেখানো সেরকম কিছু? ডাক্তার দেখান, আমরা কোনো ওষুধ দিই না। আমরা যদি হসপিটাল থেকে কিছুটা জ্বরের ডাক্ত গ্যাস এটা কিছু দিচ্ছেন, কিন্তু শরীরে আমরা কোনো ওষুধ দিই না। তার মানে কই যে জ্বর হইলেও লগে লগে দেখা লাগে স্লাইট হইলেই, এরপরে কমিচল লইয়া দিতাম। ওই মুহূর্তের মধ্যে আমার 2-3 জনের জ্বর হয়েছিল, আমি তারা লইয়া গেছি দলাই হসপিটাল। এরপরে ডেলিভারি তো আমার 3টা হইলো এর মধ্যে,
স্ট্রাইকের মধ্যে। ও আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, আপনি যে ডেলিভারি বললেন, তো সে মাদেরকে আপনারা কিভাবে মানে এই ব্যবস্থাটা দেওয়া হচ্ছে, তাদেরকে নিয়ে আসা কিংবা ওইটা নিয়ে যদি কিছু বলেন। ওই হসপিটালে? হ্যাঁ, কি মানে কিভাবে মাদের? ওই তো মানে মাদের যখন পেন উঠলো, আমরা তো ইডি ডেট জানা আছে, এরপরে যখন পেন উঠলো তখন 108 ফোন করিয়া লইয়া গেলাম। যদি বা 108 পাই না, প্রাইভেট গাড়ি কিছু একটা লইয়া গেলাম, বা তারা যাইতেও ডরার। সেদিন একটা রাত্রে লইয়া গেছি, তারা আমার ফোন করছে, 108 ফোন করছি, পাইছি না, প্রাইভেট গাড়ি একটা লইয়া গেছি। যাওয়ার পরে হয়েছে তারা হয়তোরা যে আমি কই আমার সারাদিন গ্রাম ঘুরিছি আর ড্রেসটা দুইয়া বাইরে থুইছি, ছেলেটা গিয়া দেখছে, কিন্তু না তুমি দিদি না আইলে হইতো না। এরপরে আমি চাইতে ঠিক আছে যাই, তোমার গাড়ি পর্যন্ত উঠাই দিয়ে আমি আইব। এরপরে তো মানুষ না, আর একটা ড্রেস আছিল আমার, তো 3-4টা ড্রেস আছে। এরপরে একটা ড্রেস লাগাইয়া গেছি, একবারে হসপিটাল পর্যন্ত নিয়ে দিয়া। এরপরে চেক আপ করিয়া হইলে না, একটু বাকি আছে, এখনো 2 ফিঙ্গার 3 ফিঙ্গার হইছে না, হ্যাঁ সার্ভিস বাড়ি আছে। এরপরে আবার তারে লইয়া আইলাম, আইয়া সারি আমি 11টার সময় ঘর আইছি। আবার সকাল বুড়ে 4টে আবার ফোন করছেন, এবারে ফোন করে খুঁজুন যে তুমি আও। আমি ঘরে মুখ ধুইছি না, তারার ঘরে গেছি, তারার ঘরে গিয়া মুখ ধুইছি, কিন্তু আমি ওই যে গ্রামে ঘুরে কেউ ওর ঘরে যাই না, বাইরে বই। তারা আমার গ্রামের মানুষ হিসাবে সবাই আমার কইব না না দিদি আও ঘরে, বলে না না আমি সব শিক্ষা দিয়ার যে কেউ কারোর ঘরে যাই না, আমি সামনে ঘরে যাই। আমি বাইরে বইছি, বইয়া মুখ ধুইছি, চা খাইছি, চা খাইয়া সকালে এরপরে তারা লইয়া গেছে, 108 ডাকিছি আইছে। এরপরে লইয়া গেছি, যাওয়ার পরে তো ডেলিভারি হইলো। এরপরে হয়তো তারা 48 ঘন্টা থাকছে, আমি কিন্তু আই গেছি আটিয়া। এরপরে মারে তো মারেও গিয়ে দেখাশোনা করলাম, বাচ্চারেও দেখলাম, বাচ্চার ওজনও লইলাম। মোটামুটি 2 দিন তারা ঘরে এক্সপিরিয়েন্স করে আসছে। আচ্ছা, তো তাদেরকে কি বলা হয় যে কিভাবে থাকতে হবে, কিংবা তাদের যে পরবর্তী ওষুধ খাবার নিয়মগুলো, এগুলো কি আপনি বলে দেন? ঔষধ তো হসপিটাল থেকে দিয়াও দেন। এরপরে তো আমরা তো ওইগুলা জানা হয়ে গেছে যে কোনটা কোন টাইমে খাওয়া। এরপরে তারা তো এটা কইয়া দিলা, তারা তো এটা বুঝুন না, ভুলি যায়। এরপরে গোড়া হওয়ার পরে আবার পরের দিন ফোন করবা, দিদি একবার আও। গেলাম, দেওয়ার পরে তারা কইয়া দিলাম না, ওটা 2 টাইম, ওটা 2 টাইম, ওটা সকালে খালি পেট, ওরকম বুঝিয়া কইয়া দিয়া আইলাম। এরপরে বাচ্চারেও দেখলাম, তাপমাত্রা দেখলাম, ওজন দেখলাম, বাচ্চায় কয়বার দুধ খায়, কয়বার লেট্রিন করে, কয়বার পেচ্ছাপ করে। এরপরে পরিষ্কার থাকতা। এরপরে বাচ্চার নাভি, এরপরে ফাঁসা, মানে যত বা মুখ সবকিছু আমরা চেক করি কিরকম কিটা ওর না ও। এরপরে মারেও পরামর্শ দিলাম, মারও তাপমাত্রা দেখলাম, দেখিয়া এরপরে কইনি যে মায়ে কমসে কম 7-8 বার দুধ খাওয়াইতো বাচ্চায়ও কমসে কম 7-8 বার পেচ্ছাপ করতে লাগে। আচ্ছা, তার মানে আপনি যেখানে কাজ করছেন সেখানে কোনো ধরনের অসুবিধা এই মুহূর্তে হচ্ছে না? না না ম্যাডাম, কোনো অসুবিধা নেই আমার এখানে। যদি বা অসুবিধা হয় লগে লগে সুপারভাইজার দিদি আসুন বা এনএম দিদি আসুন, কোনো কিছু দরকার লাগলে আমি লগে লগে তার কাছে পরামর্শ লইয়া এরপরে আমি দলাই হসপিটাল ও বিপিএম বিসিএম তার লগে যোগাযোগ করি। কথা বললাম ধলাইয়ের দুলাল গ্রামের আশাকর্মী সঞ্জিতা নাথের সঙ্গে। আকাশবাণীর পক্ষে আমি সংহিতা দত্ত চৌধুরী। এতক্ষণ শুনলেন বরাক উপত্যকায় করোনা ভাইরাস নিয়ে একটি প্রতিবেদন।